আশফাকুর রহমান। আশফাকুর রহমান একজন অ্যাক্টিভিস্ট, তিনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন। আশফাকুর রহমান ভাই, অনেকদিন পরে আপনাকে পেলাম, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আসাদ ভাই, এবং শুভেচ্ছা দর্শক শ্রোতাদের। আমরা আজকের বিষয়টা নিয়ে দেখি কিছু অ্যানালাইসিস করব এবং এটা নিয়ে মানুষকে একটু সচেতন করার চেষ্টা করা আর কি। জি, প্রিয় দর্শক, আপনারা এখন একটি ফটোকার্ড দেখতে পাবেন এবং এই ফটোকার্ডটি সম্পর্কে অনেকেই জানেন। কয়েকটা জঙ্গিকে পুলিশ ধরেছে এবং এই জঙ্গিদের ধরার পরে অনেকেই বলেছেন যে না, তারা জঙ্গি না, তারা আসলে জঙ্গিবাদ ইসলামে নাই। এটা অনেক কথা আমরা এই গান শুনতে শুনতে আসলে এত দূরে এসেছি, অর্থাৎ কোনো না কোনো এরা সহি ইসলাম জানে না, এরা মিস ইন্টারপ্রেট করে। তো এই জঙ্গিগুলো বোমা ফাটিয়ে ভিডিও ধারণ করে ব্যাকগ্রাউন্ডে দিয়েছে আইএস এর সঙ্গীত। এটি বলছে দ্য ডিসেন্ট। এটি হচ্ছে জামাতের একটি অনলাইন প্ল্যাটফর্ম, তারা এটি নিউজ প্ল্যাটফর্মও বলতে পারে। কদরুদ্দিন শিশির নামক একজন গুপ্ত জামাতি সো কল্ড ফ্যাক্ট চেকার আছে, তার এটি প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠান পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে এই জঙ্গির ব্যাপারে। তো এই জঙ্গিটা কে বা কারা, আমরা চলুন এই ঢাকা স্ট্রিমের এই চমৎকার রিপোর্টটির জন্য তাদেরকে ধন্যবাদ, এবং আমরা চলুন এটি দেখি, বুঝি যে আসলে কি ঘটছে, এবং তারপরে আশফাকুর রহমান ভাইয়ের কাছে মন্তব্য জানতে চাই। আশফাকুর রহমান ভাই, আমরা এই রিপোর্টটি দেখে নিই কেমন। এটি প্রায় 5 মিনিট একটি রিপোর্ট, বাট আমরা জায়গায় জায়গায় থামিয়ে চেষ্টা করবো এটি বোঝার যে আসলে এখানে কি বলা হচ্ছে। তো চলুন শুরু করা যাক। ফাতা কমব্যাট সিস্টেম FCS এর খুলনা ভিত্তিক ফাতা কমব্যাট সিস্টেম FCS এর 6 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আজ রোববার 5 জুলাই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ফাতা কমব্যাট সিস্টেমের প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির নিজেও। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের আটক করা হয়েছে। ট্রেনিং শেষে পালানোর চেষ্টাকালে যাত্রাবাড়ির কোনাপাড়া বালুর মাঠ অর্থাৎ মিনি কক্সবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদি স্ট্রিমকে জানান, আজ রোববার 5 জুলাই আনুমানিক সকাল 6:30টার দিকে যাত্রাবাড়ি থানাধীন মিনি কক্সবাজারে আমিন মোহাম্মদ গ্রুপের পাশের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন ফাতা কমব্যাট সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্টরা। ফাতার প্রিয় দর্শক, রিপোর্টের শুরুতে অর্থাৎ আপনারা যে 1 মিনিট 5 সেকেন্ড দেখলেন, সেখানে কয়েকটি বিষয় স্পষ্ট যে এরা মার্শাল আর্টের নামে হালাল মার্শাল আর্ট শেখে, যেখানে তারা বিশেষ কিছু পরিবর্তন এনেছে, কিন্তু এই আর্টটি শেখার উদ্দেশ্য হচ্ছে জঙ্গিবাদ, এবং যথারীতি ধরা পড়লে তারা উগ্রবাদের সাথে যুক্ত নয় বলে, কারণ তারা জঙ্গিবাদকে উগ্রবাদ মনে করে না, তারা এটি একটি ধর্মের কর্তব্য হিসাবে মনে করে। তারাই সহি মুসলমান, আর বাকি সবাই হচ্ছে নম্র মুসলমান। তারা আসলে মুসলমানের মধ্যেই পড়ে না, কাপুরুষ মুসলমান, তারাই একমাত্র বীর পুরুষ, এবং ধরা পড়লে বীর পুরুষরা তাকিয়াবাজি করে আর কি। ফাতার ঢাকা ও খুলনা শাখা এবং শাহ আমানত সাবিরের ভাই রাহিদের ফোন নম্বরে যোগাযোগ করলেও কেউ ফোন রিসিভ করেননি। যশোর শাখায় যোগাযোগ করলে বলা হয়, গ্রেফতারের খবর ছাড়া এ ব্যাপারে তারা বিশেষ কিছুই জানেন না। অন্যদিকে যশোরের সিদ্ধিপাশা শাখার দায়িত্বশীল আব্দুল্লাহ আল মামুন স্ট্রিমকে জানিয়েছেন, ফাতা কমব্যাট সিস্টেমের সঙ্গে উগ্রবাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, শাহ আমানত সাবির ভাই শনিবার ভোরের আগে রমনা পার্কে যান প্রশিক্ষণ দিতে। সেখানে গিয়ে আগে থেকে থাকা রমনা থানার 2 গাড়ি পুলিশকে পান। পুলিশ ফাতা থেকে আসার কথা জানতে পেরে প্রশিক্ষণ করতে দেওয়া হবে না বলে জানায়। পরে সেখান থেকে তিনি বাইতুল মোকাররম চলে যান। লিগ্যাল রেস্ট্রিকশনের কারণে, ফর্মাল রেস্ট্রিকশনের কারণে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে না। এইটা জঙ্গিদের ওস্তাদ, অন্যতম প্রধান, যে কিনা বোমা এবং আল কায়দার স্লোগান ব্যবহার করেছে। বাকি আমরা এখন বাইতুল মোকাররমের সামনে আছি, আপনারা এখানে আসতে পারেন।
তো আমরা পরবর্তীতে প্রোগ্রামটা কোথায় কি করতে পারি সেই বিষয়ে এখানে মাসোয়ারা করবো ইনশাআল্লাহ। সুতরাং যারা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে এসেছেন তারা এখানে আসবেন ইনশাআল্লাহ, আমরা মাসোয়ারা করে বের হয়ে যাব। প্রশিক্ষণ নিতে আসাদের সঙ্গে পরামর্শ করে কোনাপাড়া বালুর মাঠে চলে যান। ওখানে সেদিন ট্রেনিং হয়। সেখানে প্রায় 18 জনের মতো সাথী ছিলেন। সন্ধ্যার দিকে সাবির ভাই বিবৃতিতে জানান আগামীকালও ওখানেই ট্রেনিং হবে। আজ ভোরে ভাই যাওয়ার আগেই প্রশিক্ষণার্থীদের 2 জনকে পুলিশ ধরে নিয়ে যায়। বিষয়টি জানার জন্য খুলনা থেকে যাওয়া ভাই সহ আরেকজন যাত্রাবাড়ি থানায় যান। সন্ধ্যা পর্যন্ত জানতে পারি আরো 2 জন সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাই তাদের কেন ধরা হলো সেই বিষয়ে জানার জন্য এবং তাদের সরানোর জন্য হলো ভাই যাত্রাবাড়ি থানায় গেছে। যার পরে ভাইকেও তারা গ্রেফতার করছে। তার সঙ্গে আরেকজন ছিল তাহিম ভাই, সেও খুলনা থেকে তার সাথে গেছে। তাদের 2 জনকেই ভাই পুলিশে গ্রেফতার করছে। আগে 2 জন, পরে ভাইয়ের সাথে ভাই এবং তাহিম 2 জন, মোট 4 জন। পরবর্তীতে আমি জানতে পারলাম সন্ধ্যা পর্যন্ত যে পরে আরো 2 জন গ্রেফতার হয়েছে। এখন সেই 2 জন কিভাবে গ্রেফতার হয়েছে তা জানি না, তারা এখান থেকে দেখতে গেছিল নাকি অন্য কোথাও থেকে নিয়েছে তা জানি না। শাহ আমানত সাবিরের আটকের খবর দিয়ে ফাতার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আওয়াজ তোলার আহ্বান জানানো হয় পোস্টে। একই সময় ওই পোস্টের কমেন্ট বক্সে সেই পেজ থেকে লেখা হয় সকল আল কায়দা আইএস পন্থী ভাইয়েরা থানায় চলে আসেন। এই যে তারা লিখলো, পরে আবার এটা অস্বীকার করবে। 24 মিনিট ধরে এই লেখাটি ছিল, সকল আল কায়দা আইএস পন্থী ভাইয়েরা থানায় চলে আসেন। এরকম ঘোষণা আপনারা কিন্তু নিশ্চয়ই শুনেছেন। বিক্রমপুরী নামের একজন হারুন ইজার বা অন্যান্য জঙ্গি, তাদের ব্যাপারে একে একে আমরা আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে জানবো। তবে আপাতত এই রিপোর্টটি শেষ করি। এ ব্যাপারে জানতে চাইলে ফাতা কমব্যাটের ফেসবুক পেজের অ্যাডমিন আব্দুল্লাহ আল মামুন স্ট্রিমকে বলেন ওই মন্তব্যটি আমাদের কোনো অ্যাডমিন করেননি। কিছু সময় পরে মন্তব্যটি পাওয়াও যায়নি। অ্যাডমিন প্যানেলের পক্ষে মন্তব্যটি কে করেছেন জানা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন অ্যাডমিনদের কেউ জানেন না মন্তব্যটি ঠিক কে করেছেন। ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি আহসানুল্লাহ সামি জানান গ্রেফতার হওয়া ফাতা কমব্যাট সিস্টেমের 6 জন হলেন শাহ আমানত সাবির, মোহাম্মদ হোসাইন তানিম, মোহাম্মদ জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মোহাম্মদ আবিদুর রহমান ও মোহাম্মদ বাইজির। নাম প্রকাশে অনেক আতাউল্লাহ শাহ ছাড়া বাকি সবাই দেখুন এদের বয়স কিন্তু খুবই কম, আতাউল্লাহ শাহ এবং বাইজিদ ছাড়া। তো সামনে টুইস্ট আছে, শেষ করি। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি বিভাগের স্পেশাল অ্যাকশন গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে জানান গ্রেফতারকৃতরা সিটিটিসির হেফাজতে রয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথভাবে আগামীকাল থেকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর আগে আল জাজিরার অনুসন্ধানী টিমের সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে দাবি করেন শাহ আমানত সাবির ও ফাতা কমব্যাট সিস্টেম বিস্তৃত নেটওয়ার্কে উগ্রপন্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। আফগান ফেরত উগ্রপন্থীদের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। বসিলাতে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে তারা তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর জন্য সদস্য তৈরি করে এবং টিটিপির আদলে তেহরিকে তালিবান বাংলাদেশ টিটিবি গঠনের চেষ্টা করছেন। সায়েরের পোস্টের প্রেক্ষিতে গত 24 মে খুলনায় সংবাদ সম্মেলন করে উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে ফাতা কমব্যাট সিস্টেম। ওই সময় শাহ আমানত সাবির দাবি করেন তারা ইসলামী মূল্যবোধের উপরে ভিত্তি করে এবং মিউজিক সহকারে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রথাগত রীতি বর্জন করে মার্শাল আর্ট পরিচালন করে থাকেন। এই মিউজিক নিয়ে তাদের যে অনাগ্রহ সেটি তো প্রকাশ পায়। জাতীয় সঙ্গীত তারা গাইবে না, কারণ গান হারাম। নানাবিধ তাদের এই যে মৌলবাদ, জঙ্গিবাদ, এগুলোকে বৈধতা দেওয়ার জন্য নানান অজুহাত নিয়ে আসে। মজার বিষয় হচ্ছে জুলকারনাইন সায়েরের কথা বলেছে এ আর এক জঙ্গি, কিন্তু জঙ্গিতে যখন ক্ল্যাশ লাগে তখন তারা একে অন্যের তথ্য ফাঁস করে দেয়। যেমনটা আপনারা দেখেছেন পিনাকির সাথে তার এক সময় দোস্তি, পরবর্তীতে আবার মারামারি। ইলিয়াসের সাথে ভাইরা ভাই, তারপরে আবার চবর্গীয় ভাই, এগুলো ঘটতে থাকবে। কথা হচ্ছে এইখানে অর্থায়ন করা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশনের নামে, অর্থাৎ দিন ও আখিরাতের খেদমতে যেসব প্রতিষ্ঠানে আপনারা টাকা দিয়ে থাকেন, যেমন আসুন্না ফাউন্ডেশন এবং অন্যান্য জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক ফাউন্ডেশন, যেগুলোতে আপনাদের জাকাতের টাকা, লিল্লার টাকা দিয়ে থাকেন, সেগুলোই কিন্তু জঙ্গিবাদে ব্যবহৃত হয়। আপনার সন্তান, আপনার দেশ, আপনার সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা আপনার খেয়ে, মানে এরা লিল্লাখোর, যেমন আপনার খেয়ে আপনার সন্তানকে বলাৎকার করে মাদ্রাসা মক্তবে। এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা, কোনো কিছুই আর এখন এগুলো অস্পষ্ট নয়। তবে আমরা রিপোর্টটি শেষ করি, পয়েন্টগুলো একটু মনে করার অনুরোধ করব।
ঢাকা স্ট্রিমকে ধন্যবাদ এরকম একটি রিপোর্টের জন্য। আমরা ফিরে যাই, আশফাকুর রহমান ভাই, আপনি কি দেখলেন এই যে জঙ্গিবাদের যে পন্থা? আমরা যদি আর একটু দেখি, এই যে এই ফটোকার্ডটি যেখানে বোমা টোমা সহ তাকে দেখা যাচ্ছে, তো এইটার কি দাঁড়ায়? আমরা দেখলাম ইসরায়েলের একজন ডিপ্লোম্যাট তিনি বললেন যে বাংলাদেশে হামাসের উপস্থিতি রয়েছে, অপরদিকে হামাস ক্ষমতা ছেড়ে আমেরিকার হাতে তুলে দিয়েছে। আমেরিকা মানে ইসরায়েল, ইসরায়েল মানে আমেরিকা, আমরা জানি, মানে তারা সারেন্ডার করেছে প্রায় 2 যুগ পরে তারা ওইখান থেকে পালাতে বাধ্য হলো হামাস। তো সে এই জঙ্গিগুলো কি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে? বাংলাদেশে কি আরেকটা হামাস তৈরি করে বাংলাদেশের মানচিত্র আমেরিকা নিয়ে নেবে? মানে ওই যে চোর পুলিশ খেলা কি খেলা চলছে আপনার মনে হয়? আচ্ছা আসাদ ভাই, আপনি আমাকে খুব জটিল একটা পরিস্থিতিকে অনেক কিছুকে একসাথে জিজ্ঞেস করছেন। বিষয়টা যে আসলে আমি এক কথায় বলে দিব বিষয়টা এরকম না, এখানে মাল্টিপল লেয়ার আছে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনি নিজেই বলতেছেন যে কদরউদ্দিন শিশিরের মতো লোক তার বিরুদ্ধে পোস্ট করতেছে, আবার জুলকারনাইন শাহের তাকে এক্সপোজ করতেছে, আবার আমরা জানি এগুলো আবার এক পন্থের কাছাকাছি একটা মানে গ্রুপেরও লোক, মানে হচ্ছেটা কি, তাই না? তো আশা করি আমার কথা ঠিক মতো পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। আচ্ছা। দর্শকরা আমাদেরকে জানাবেন, প্রিয় দর্শক, আপনারা একটু আমি ইন্টারাপ্ট করি, আপনারা যে যেখান দেখছেন জানাবেন আমাদের শব্দ ঠিক আছে কিনা, এবং যদি মনে করেন যে শেয়ার করা উচিত শেয়ার করবেন, কারণ আজকে এমন কিছু ইনফরমেশন আসছে যা হয়তো আপনিও জানেন না, বা আপনার কাছে এটা এখন গুরুত্বপূর্ণ না হলে এটা আমাদের সমাজ বাস্তবতার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। জি আপনি কন্টিনিউ করুন আশফাকুর রহমান। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমার আগে একটু মানে একটা প্রেমিস এবং একটা কনটেক্সট সেট করতে হবে দর্শকের জন্য, কারণ এই জিনিসগুলো আমরা সবাই জানি, বাট কোন জায়গায় মানে এটা হলো একটা হুজুরদের মতো আমি করব, সেটা হলো যে তাফসির জানতে হবে, এটা জানতে হবে, অনেক কিছু বলে না এটার মতো। কারণ কনটেক্সট এবং প্রিমাইসটা যদি আমরা না জানি তাহলে আসলে আমরা সবগুলো তথ্য জানি কিন্তু কানেক্ট করতে পারবো না। সেটা হলো আমি আমার নিজের চ্যানেলের একটা রিসেন্ট ভিডিওতে এবং আগের কিছু ভিডিওতে এবং আপনার বিভিন্ন ভিডিওতে আমি মুসলিম ব্রাদারহুড নিয়ে অনেক কথাবার্তা বলতাম। মুসলিম ব্রাদারহুড কি করছে, মূলত এই ধরনের জিনিসগুলো কোত্থেকে আসতেছে। দেন আপনার ভিডিওতে আমি বেশ কয়েকবার বলছি যতটুকু না আমি এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আমি আহমদুল্লাহ বা সালাফি ওয়াহাবিদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটার কিছু কারণ আছে। তো প্রেমিসটা হলো, ওয়ার্ল্ডে আমরা আইএসএস বলতে যেই অর্গানাইজেশনটাকে জানি, আসলে আইএসএস বলে তো কোনো অর্গানাইজেশন ইনিশিয়ালি এটা আইএসএস না, এটা ইসলামিক স্টেট, এটা হলো বিদেশিদের দেয়া নাম। প্রথমে এটার নাম দেওয়া হয়েছিল ইসলামিক মানে স্টেট অফ ইরাক, তারপর এটাকে নাম দেওয়া হয়েছিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট, ISIL। পরবর্তীতে যখন তারা সিরিয়া দখল করে নেয় তাদের নাম দেওয়া হয় IS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। অ্যাকচুয়ালি ওদের আসল নাম হলো দায়েশ। ওরা নিজেদেরকে এই নামেই ডাকে এবং ওদেরকে আঞ্চলিকভাবে এই নামেই ডাকা হয়। আমরা IS এটা ওইটা অনেক কিছুই বলি, ওদের নাম হলো দায়েশ। আমরা যদি আমেরিকা এবং জয়েন্ট ফোর্স ইনক্লুডিং রাশিয়ার ISS নিধনের যে অপারেশনগুলো জানি, ইরাক এবং সিরিয়াতে যেটা হয়েছিল, এবং বাশার আল আসাদের কিন্তু ক্ষমতায় আসার পেছনে অন্যতম একটা কারণ ছিল সে ISS নিধনের ক্ষেত্রে কাজ করেছে। আবার ওদিকে যদি আমরা দেখি যে পাশমার্গা নামে একটা কুর্দিশ ফোর্স আছে যারা এখন আবার ইরানের বিরুদ্ধে কাজ করতে চায়, এরাও ISS নিধনে অনেক ভালো কাজ করেছে। তো এই ISS কোথায় চলে গেল? ইরাক আর সিরিয়াতে তো এখন ওরা নাই। এই প্রশ্নটা কি আপনারা কেউ করেন কিনা? কারো কি জানতে ইচ্ছা করে কিনা ISIS কি নাই হয়ে গেছে পৃথিবী থেকে? না, ISS নাই হয় নাই। এই ISS এখন পান্টল্যান্ড নামে একটা জায়গা আছে সোমালিয়াতে, সেখানে চলে গেছে এবং সেখানে তাদের আল কার্রার নামে একটা অফিস খোলা হয়েছে। যারা আমরা গ্লোবাল টেরোরিজম, যেহেতু বাই প্রফেশন আমার কাজ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, সেই কারণে আমাদের এগুলো মানে মনিটর করতে হয়। যারা নিয়মিত টেরোরিজম মনিটরিংয়ের সাথে থাকেন, গ্লোবাল ওয়াচের সাথে কাজ করেন, তারা অনেকেই বিষয়টা জানেন যে আল কার্রার হলো ওদের এশিয়া এবং সাউথ এশিয়া রিলেটেড যে রিজিওনাল অফিস। এবং তারা কিন্তু বর্তমানে যেইভাবে আপনারা যদি ISS এর রিক্রুটমেন্ট সম্পর্কে একটু আইডিয়া রাখেন, আমি একটু কনটেক্সট এবং প্রেমাইসটা বলছি যেন পরবর্তীতে এরা কেন কিভাবে কি হলো এটা আমি বলতে পারি, মানে আপনারা বললেই বুঝে যান। তো
ফরেন অপারেটিভ যখন আপনাকে ডিল করতে হয়, বিশেষ করে আপনি যখন রিমোটলি অপারেট করবেন, তখন বেশ চ্যালেঞ্জিং পার্ট হলো ফার্স্ট অফ রিক্রুটমেন্ট। আপনাকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে নিয়মিত মোটিভেশনাল ভিডিও বানাতে হবে, দেন আপনাকে আবার একটা লোকাল নেটওয়ার্কও রাখতে হবে যেটার মাধ্যমে আপনি লোকাল রিক্রুটমেন্ট হায়ার করবেন। যারা এইচআর প্রফেশনাল আছেন তারা আপনারা দেখেন, আপনারা যখন রিজিওনাল অফিস থেকে লোকাল অফিসের রিক্রুটমেন্ট করেন, ঠিক যেই মডালিটি আপনারা ইউজ করেন এরাও ঠিক কাছাকাছি এরকম একটা মডালিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করে। তো সেই সকল রিক্রুটমেন্টের কারণে কিন্তু ওদের ক্যাম্পেইনিং ম্যাটেরিয়াল আছে, তার মধ্যে তাদের অন্যতম আমরা বিভিন্ন ভিডিও, তারপর প্রমোশনাল বিভিন্ন ধরনের লিফলেট, একসময় লিফলেট এবং বই ছিল, মনে আছে কিনা? আগে জঙ্গি ধরলে সাথে বই পাওয়া যেত, এখন কিন্তু জঙ্গির সাথে আপনি বই পাবেন না, কারণ এগুলো এখন ডিজিটাল কন্টেন্টে চলে গেছে। তার পাশাপাশি তারা কিন্তু বর্তমানে এটা অনেকদিন ধরেই ছিল, আমরা সারা জীবন ইসলামিক গানকে কি শুনে আসছি? হামদ, নাত, তাই না? নাত। হামদ এবং নাত। হামদ হলো আল্লাহর প্রশংসা করে যেটাকে গাওয়া হয় সেটাকে হামদ বলা হয়, রাসূলকে প্রশংসা করে যেটা গাওয়া হয় সেটাকে নাতে রাসূল বলা হয়। এইটাই হলো হামদ আর নাতের পার্থক্য। কিন্তু এর বাইরে একটা জিনিস এখন দেখবেন বাজারে খুব চলে, খুব শিক্ষিত লোক, মনে করেন লন্ডনে ব্যারিস্টারি পড়ে, সে তার গল্প শোনাচ্ছে, বিমানে যাওয়ার সময় চোখটা বুজে এসেছে, তখন কানে হেডফোন লাগিয়ে দুটো নাশিদ শুনলাম। এই হলো সেই নাশিদ। এই নাশিদ হলো সালাফি জিহাদিসদের অন্যতম একটা অফিসিয়াল মিউজিক। এই মিউজিকে ওরা মূলত খুবই প্রভোকেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং সেটার মাধ্যমে মানুষজনের ওই যে বলে না, মিউজিক তো আসলে মানুষের ভিতরে একটা স্পন্দন তৈরি করে, যারা মিউজিক্যাল হারমোনি বা মিউজিক্যাল গ্রামারটা বুঝবেন, সেটার মাধ্যমে মানুষজনকে ওই মোমেন্টগুলোতে এক্সাইট করে। তো এবার আসেন, এই যে রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো কিভাবে হচ্ছে? এই টিটিপি থেকে টাকা, আপনার সব জিনিসই বুঝতে হবে, এই সব কিছুর পিছনে কিন্তু ফান্ডিং এর ব্যাপার আছে। এই ফান্ডিং আপনি কি চাইলে আজকে নিজেকে ধরেন দাবি করতে পারবেন যে আমি আইএসএস, আমাকে টাকা দাও, আপনাকে দিবে টাকা? না, আপনাকে কিন্তু আপনি যে একজন ক্যাপেবল আইএসএস, আপনি যে টেরোরিজমের কাজ বা অপারেশন ক্যারি আউট করতে পারবেন, তার জন্য আপনারও কিন্তু নিজেকে বিক্রি করতে হবে। আমি সোজা বাংলায় মার্কেটিং এর ভাষায় বলি, আপনার নিজেকে বিক্রি করতে হবে। এবং এদের কিন্তু এই টেরোরিস্টদের ভাষায় এটার নাম আছে, এটাকে বলা হয় বায়াত করা। আপনারা যারা এই জিনিসগুলো, হ্যাঁ, আমি এগুলো নিয়ে একাডেমিক্যালি পড়াশোনা করি বলে আমি একদম ধরে ধরে টার্মগুলো বলতে পারতেছি। এটাকে বলা হয় বায়াত করা। আপনার কিন্তু বাংলাদেশ অনেক যারা এগুলোর সাথে গুপ্তভাবে জড়িত, এরাও আমাদের ভিডিও দেখে, তারা কিন্তু বুঝবে আমি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো আপনাকে এটা বায়াত করতে হয়। বায়াতটা কিভাবে? আপনাকে বিভিন্ন রকমের টাস্কের মতো, এর আগে আমি জানি না, আপনারা ব্লু হোয়েল নামে একটা গেম ছিল, বাচ্চা কাচ্চাদেরকে বিভিন্ন রকমের প্রথমে ছোট ছোট টাস্ক দিত অনলাইনে, তারপর এক সময় লাস্ট টাস্ক হলো তুমি কোথাও থেকে হাই প্লেস থেকে জাম্প করে মরে যাবা। তো এই সেম সাইকোলজিটা, আপনারা যারা সাইকোলজি বুঝেন, এই সাইকোলজিক্যাল যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এটা একটু একটু করে কন্ডিশনিং করে, একটু করে রিওয়ার্ড করে, একটু করে আপনাকে ছোট কাজ দেয়, প্রথমে ইজি অ্যাচিভেবল কাজ দেয়, তারপর আপনাকে সেন্স অফ অ্যাচিভমেন্ট নিয়ে আসে, তারপর আস্তে আস্তে আপনার বাউন্ডারি বাড়ায়, আপনাকে আবার কিছু রিওয়ার্ড দেয়, আপনি কিছু মানি পান, বাহবা পান। আপনার যে হ্যান্ডেলার থাকে, এই হ্যান্ডেলারের নাম রাহবার হইতে পারে, বুঝেন? কিন্তু এগুলো কিন্তু টার্ম আছে, এগুলার একদম আমরা যারা সিকিউরিটি অ্যানালিস্ট, আমরা আমাদের ভাষায় বলি হ্যান্ডেলার, কিন্তু ওদের ভাষায় কিন্তু এটা রাহবার। ওদের এগুলো নিজস্ব টার্মিনোলজি আর নিজস্ব জার্গনে। সেই রাহবারের কাছে কিন্তু এগুলো ক্যাম্পেইন দিতে হয়। এবার আসেন, আপনি যেই ঘটনাটা ঘটছে, এই অ্যারেস্টের পরে সবকিছুই তো দেখাইলেন, তারপরে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আমি এখন বলি। আমি তো আগে প্রিমাইজিং কনটেক্সট সেট করে নিলাম। এদেরকে অ্যারেস্ট করার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভরে গেল যে ভাই, দাড়ি টুপি পরে ইসলামিক লেবাসে মার্শাল আর্ট করা কি দেশে আইনগতভাবে অবৈধ হয়ে গেছে? ভাই, বাংলাদেশে কি দাড়ি টুপিওয়ালা মার্শাল আর্ট করা লোক এই সাবের প্রথম? এর আগে কেউ করে নাই? কেউ তো অ্যারেস্ট হয় নাই।
এই জায়গাটায় সম্পূর্ণভাবে ভিকটিমহুড এবং ইসলামোফোবিয়া নামক যে কার্ডটাকে মিসইউজ করা হয়, সেই মিসইউজটা করে সেই কার্ডের মানে 100% অ্যাবিউজের মাধ্যমে তারা ভিকটিম প্লে করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ করে ফেললো। কেন? কারণ জেনারেল পাবলিক যারা এই জিনিসগুলো অ্যানালিটিক্যালি বোঝে না এবং এই যে সিমটমগুলোকে যারা ডায়াগনোজ বা আইডেন্টিফাই করতে পারে না, এগুলো কিন্তু কিছু টেররিজম আইডেন্টিফায়ার আছে। আপনি অনেক কিছু দ্বারা কিছু লক্ষণ দিয়ে বুঝবেন যে প্যাটার্নটা কি, এবং এইভাবে আমরা কিন্তু গ্লোবাল প্যাটার্ন এবং ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বলতে পারি কোন দিকে কে যাচ্ছে, কোন লোকটা কোন আইডিওলজির সাবস্ক্রাইবার হবে। এগুলো কিন্তু একাডেমিক্যালি করা হয়। দিজ আর নট মানে ওই যে প্রিজুডিস ফাত্রা মন্তব্য, দাড়ি টুপি দেখলেই জামাত শিবির। আমি সব টুপিওয়ালাকে জামাত শিবির মনে করি না। তো যাই হোক, তো এই যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু এদেরকে ধরার পরে যারা আমাদের সিটিটিজিতে কাজ করে, যারা প্রফেশনাল ল এনফোর্সমেন্টে কাজ করে, তারা কিন্তু এগুলো নিয়ে তারাও কিন্তু যথেষ্ট পড়াশোনা ঘাটাঘাটি করে। আর এখন এটা হাসিনার পুলিশ না যে আপনি একটা মানে ফালতু কথা বলে দিবেন। বুঝতে হবে এই কাউন্টার টেররিজমে বর্তমানে যারা কমন লিডারশিপ আছে এদেরকে ইন্টারিম গভর্নমেন্টের সময় বসানো হয়েছে। ইউনিট সরকার এসে এখনও খুব বেশি বিএনপি সরকার এসে খুব বেশি চেঞ্জও করে নাই। কাহিনীটা হলো এরা এসে অনেকদিন ধরে এই গ্রুপটা নিয়ে প্রবলেম করতেছিল, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপের টাইমে যেহেতু আপনি দেখবেন জাসিমউদ্দিন রাহমানি আর তারপর এই যে বিক্রমপুরী আর এদেরকে কিন্তু ওই যে যখন ওই যে সবাইকে ছেড়ে দিল না ইউনুস জেলখানা থেকে, চিহ্নিত জঙ্গিদেরকে যাদের সাথে আসলে কোনো রাজনৈতিক রেশারেশির সম্পর্ক না, বিএনপি পন্থী দেখে মানে ভয়েস অফ ডিসেন্ট দেখে ঢুকায় ফেলছে, এরা ছাড়া যারা একদম চিহ্নিত সন্ত্রাস তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে আবার জেল গেটের ভাঙচুর করে জেল গেট থেকে অনেককে মানে বের করে নিয়ে আসা হয়েছে। এই পার্টিরা বাজারে ছড়াই গেছে। তারা কিন্তু অনেক দিন ধরেই এই চরমপন্থী আইডিওলজিটাকে মেইন স্ট্রিম করার চেষ্টা করতেছে। বাংলাদেশে জঙ্গিবাদ ছিল, বাংলাদেশে কিন্তু এখনো জঙ্গিবাদ মেইন স্ট্রিম না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এক্সট্রিম সালাফি জিহাদিজম যে আইডিওলজি, সেই আইডিওলজিটাকে বাংলাদেশের আমার মনে হয়, আই ডোন্ট হ্যাভ এ প্রপার স্ট্যাটিস্টিক্স, বাট আমার মনে হয় মোর দেন 50% মুসলমানও এখনো সাবস্ক্রাইব করতে রাজি হবে না। তারা সামনে চলে আসলে, কারণ মুসলমানরাও এটা অনেকটা ওই যে দেখবেন ইরানের অনেক মানুষ দেখেন না আইআরজিসিকে পছন্দ করে না, তো ওরকম বাংলাদেশের মেইন কোর্সে মেইন স্ট্রিমে তারা কিন্তু এখনো জিনিসটাকে নর্মালাইজ করে নাই। তো ওরা বিভিন্নভাবে ক্যাম্পেইন বলেন বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষজনকে অ্যান্টাগনাইজ করা, পোলারাইজ করা, সফট মেসেজের মাধ্যমে তাদেরকে মানে জিনিসটাকে মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করতেছিল। এর মধ্যে এই যে সালাফিদের কিন্তু 3 রকমের গ্রুপ আছে। এটার কোনো একাডেমিক ডিসকাশন, এটা হলো আমার অবজারভেশন। আমি এদেরকে 3 রকমের গ্রুপে ভাগ করি। এদের মধ্যে একটা গ্রুপ হলো তারা অনেকটা স্লিপিং বা ল্যাটেন অবস্থায় থাকে, তারা ওপেনলি এসে আপনার সাথে সালাফি করবে না। তাদেরকে আপনি চিনবেন সার্কিটের ভিতরে দিনী ভাই হিসেবে। তারা একে অপরের ভাই না, দিনী ভাই, দ্যার ইজ এ টার্ম তাদের সার্কিটের ভিতরে হ্যাঁ ইউজ হবে। এরা একে অপরের দিনী ভাই, মানে সব মুসলমানকে কিন্তু তারা দিনী ভাই বলে সম্বোধন করবে না। মনে করেন আপনিও একজন মুসলমান, বাট আপনি ওই গ্রুপের পার্ট না, আপনাকে কিন্তু দিনী ভাই বলবে না, আপনাকে ভাইই বলবে। তো এটা হলো একটা গ্রুপ। তার পাশাপাশি সমাজে সফট মেসেজিং এর মাধ্যমে, এবং এগুলার পিছনে সবকিছুর পিছনে কিন্তু টাকা লাগে, ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে ডিল করা এবং আপনাকে সফট নলেজিং এর মাধ্যমে আপনাকে ইন ফেভারে নিয়ে আসা, এটাকে বলা হয়। দেখবেন ওই যে কয়েকদিন পর পর এনসিপির ছেলে পেলে বলে ওই যে স্বৈরাচারের পক্ষে মতামত উৎপাদন করছে, এই কথাটা শুনছেন তো? এইটা কিন্তু ন্যারেটিভ তৈরি করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা থিং। এটা আসলে করছে কি করছে না সেটা ভিন্ন আলোচনা, বাট এটা করা যায়। এরা হলো সেই যে মানে জিনিসটা যে চরম পন্থাটা আসবে সেটার পক্ষে সফটলি মতামত উৎপাদন করে। এই গ্রুপের মধ্যে হলো আহমদুল্লাহ, রাজ্জাক বিন ইউসুফ, আজাহারি, এই যে গ্রুপটাকে আপনারা দেখতেছেন, এরপর ওই যে হারুন এজাহার, এই টাইপের লোকরা। এরপরে আরেকটা হলো এদের মিলিটেন্ট গ্রুপ। এটার কিন্তু ওই যে বললাম না, একটা হলো মাস পিপল, একটা হলো ইকোনমিক পলিটিকো ইকোনমিক একটা গ্রুপ যারা হলো আহমদুল্লাহ এরা, আরেকটা গ্রুপ হলো একদম মিলিটেন্ট কমবেট গ্রুপ যারা হলো একদম ফ্রন্ট লাইনে জান দিয়ে দিবে, জিহাদ করবে। যেমন আহমদুল্লাহ, রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন
মানে হাজার দুনিয়া উল্টে গেল, তারা কারো জীবন নিবে না, মানে তারা একটা গুলি করে কাউরে কিছু মারবে না, কিন্তু তারা রেডি করবে মারার জন্য। আরেকটা গ্রুপ হলো এই ছেলেগুলোর মতো ছেলেরা, যারা প্রপারলি মানে একদম চরম পন্থায় যাবে এবং তারা মানে বিভিন্নভাবে ফান্ডিং এর উদ্ধার করবে। তো এই ছেলেটাকে যখন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে কিন্তু এই ছেলেটার জুলকারনাইন শাহের আরও কিছু ভিডিও শেয়ার করে, যদিও এই ভিডিওটা জুলকারনাইন শাহের উদ্ধার করা না, আমি নাম বলবো না, কিন্তু যেহেতু আমারও কিছু ব্যক্তিগত সোর্স এবং পরিচিত লোকজন আছে, সেই সোর্সের মাধ্যমে জানাই যে তাকে অ্যারেস্ট করার পর সিটিটিসির হাতে তাদের তো মোবাইল টোবাইল এগুলো অ্যাপ্রিহেন্ডেড করা হয়েছে, সেই সকল মোবাইল থেকে কিন্তু অনেক তথ্য বেরোয়েছে। তার মধ্যে একটা ঝলক জুলকারনাইন শাহের, যেহেতু ল এনফোর্সমেন্ট এবং পুলিশ এবং এগুলোর ভিতরে অনেক দিন ধরে কাজ করার কারণে একটা নেটওয়ার্ক আছে, একটা ভিডিও তার কাছে যায় এবং সেটা লিক করে দেয়। এবং তার এই লিক করাটার কারণটাও আমি বুঝতেছি, কারণ তারা অ্যারেস্ট হওয়ার পরে এই যে ওই যে বললাম না, গুপ্ত এবং ল্যাটেন্ট পন্থী যারা অনলাইনে থেকে যায়, তারা কিন্তু তাদের পক্ষে প্রচুর মতামত উৎপাদন শুরু করে দিছিল, একদম পড়া ভিকটিম কার্ড খেলে। এতে মনে করেন খুব সাধারণ মানুষ যারা সরাসরি জঙ্গিবাদে বিশ্বাস করে না, জেনারেল মুসলমান, তারাও ভাবতেছে আয় রে, দাড়ি টুপির কারণে ধরে ফেলতেছে, আমারও ধরে ফেলবে, মানে এরকম একটা অবস্থা। তো জুলকারনাইন শাহের এইটাকে কমব্যাট করার জন্য সেই ভিডিওটা শেয়ার করে। এবার সেই ভিডিওটা একটা কি এভিডেন্স, এবং যেহেতু এটা অফিসিয়াল চ্যানেলের থ্রুতে আমরা ভিডিওটা আমি সম্পূর্ণভাবে দেখেছি, যেহেতু এই ভিডিওটা আমাদেরকে কালেক্ট করা হয় না কোনো অফিসিয়াল থ্রুতে, সো এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আজকে শো করব না, বাট আমি এই ভিডিওটা একটু দর্শকের উদ্দেশ্যে ন্যারেট করতে চাই। সরি আসাদ ভাই, আমি একটু বোধহয় টাইম নিয়ে কথা বলতেছি। কোনো অসুবিধা নেই, টেক ইউর টাইম। ওকে, এই ভিডিওতে আমি একদম মানে যেহেতু এটা একটা ভিডিও, আমি কি দেখাবো এই ভিডিওটা? আমি কি ওই ভিডিওটা দেখাবো? না না আসাদ ভাই, আমি রিকমেন্ড করবো না ভিডিওটা দেখার, কারণ ইটস এন এভিডেন্স ইন এন অ্যাক্টিভ ইনভেস্টিগেশন। সো আমরা ওটাকে ইনভেস্টিগেশনের এভিডেন্স টেম্পারিং বলে, আমি খুব প্রফেশনালি জিনিসটাকে দেখি, সমস্যা নাই। দর্শকদের জন্য আমি খুব সুন্দরভাবে ভিডিওর পুরা জিনিসটা আমি লিখে রাখছি, আমি ওখান থেকে বলে শোনাবো যেন দর্শক একদম কনটেক্সটটা বুঝে। তো মূলত ওই সময়কে ওই চেহারাটা দেখাই ওই মালটার না, ওই হ্যাঁ ওই চেহারাটা দেখাইতে পারেন, একদম লাস্ট আপনি ওই যে হাতে দাও নিয়ে এবং ওই চেহারা ওই ছবিটা দেখান। বাট আমি টোটাল দর্শকদের জন্য বলি, এটা একটা 2 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিওটা আমি নিজ দায়িত্বে দেখেছি, এবং আমি দায়িত্বের সাথে এই ভিডিওতে আমি কি দেখেছি সেটা বলতেছি। এটা হলো একটা গভীর রাত, চারদিকে মনে করেন একদম ঘুটঘুটে অন্ধকার, আপনার একটা গ্রামীণ নির্জন রাস্তা, ওরা তো খুলনা চাঁদপুর এইসব এরিয়াতে থাকে, কোন এরিয়া এক্স্যাক্টলি আমি জানি না, বাট গ্রামীণ রাস্তা। তো সেই অন্ধকারের মধ্যে ভিডিওর শুরুতে দেখা যায় প্রথম একজন লোক একটা পাকা রাস্তায়, ওই যে গ্রামীণ যে আরসিসি দেওয়া রাস্তা থাকে ওরকম একটা রাস্তার মধ্যে কোনো কিছুতে একটা স্পার্ক দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। তো কিছুক্ষণ পরে একটু করে স্পার্কের, ওই যে গ্রামে আমরা যে আতশবাজি দেখি এই টাইপের একটা মানে চিলতিতে আগুন ধরাইলে যেরকম হয় শুলতির আগুনের মতো একটা আগুন দেখা গেল, স্পার্কটা বাড়তেছে, একটু পরে হঠাৎ করে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। মানে এটা ওই এনসিপির সমাবেশে সাভারে যে পটকা ফুটছে ওরকম না, মোটামুটি। সরি আসলে কিছু একটা বেজে গেল বোধহয়। না সরি, মানে না ইটস ওকে, এখান থেকে ওই আলকাদা বাজতেছিল আর কি। না আমি ওটাতে আসতেছি, আমি এই গানের নামও জানি, এই যারা এটা দিয়ে কাজ করে তারা এইসব গানের নাম জানে, আমি বলবো গানের নাম কি। তো আমি এটা পরে রিভার্স সার্চ করে এই নাসিরটা আমি বেরও করছি, নাসিরটা আছে আমার কাছে, নাসিদের ট্রান্সলেশনও আছে আমার কাছে। যাই হোক, তো পরবর্তীতে আমি সেই ভিডিওতে যেটা দেখলাম একটা বোমার মতো ফাটে, তা এটা বেশ মানে ব্রাইট করে মোটামুটি একটা লার্জার স্কেলে ফাটে, তারপরে কিন্তু আরো 2টা সেম বোমা ফাটে। তখন ব্যাকগ্রাউন্ডে এই সুন্দর একটা নাশিদ বাজে, এই নাশিদটার নাম হলো মাউকিবিন নুরি দারানা, মাউকিবুন নুরি দারানা এই নাসিদটার নাম। তো এই নাসিদটা বাজতেছে, এই নাসিদে বলা আছে যে কি করতেছো তোমরা যুব সমাজ, আবার আমাদের সেই যুগ ফিরে আসবে, এই কাফিরের দুনিয়াতে আমরা থাকবো না, আমরা আবার এই জায়গায় এটা করবো, এই টাইপের গান। এটা একদম চাইলে দর্শককে লিরিক্স দিতে পারি আমি, সমস্যা নাই, আপনারা এটা দিয়ে রিমিক্সও বানাইতে পারেন। বাট এগুলো আইএসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যাদের অ্যাক্সেস আছে, যারা টেরোরিজম ওয়াচ নিয়ে কাজ করে, তাদের কিছু জায়গা থেকে আছে, যেমন সাইট, টেরোরিজমের একটা ওয়ান অফ দ্য সোর্স হলো সাইটে সাবস্ক্রিপশন নেওয়া লাগে, ওখানে এগুলো পাওয়া যায়। তো ওখান থেকে আমার দেখা, তো এই ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা চলতেছে, এবং ভিডিওর শেষে সেই আমাদের প্রাণপ্রিয় ভিকটিম
শাহ আমানত সাবির সামনে চলে আসে। তার মাথায় একটা, এই যে ছবিটা আমাদের আসাদ ভাই দেখাচ্ছেন, এই ভদ্রলোক মাথার মধ্যে সাদা কালো একটা প্রপার আইএসএস টাইপের পাগড়ি। তাদের কিন্তু টুপিতে শেষ হয় না, তাদের পাগড়িটা ইম্পর্টেন্ট। তারা হাতের মধ্যমা উঠায়া বা হাতে থেকে লম্বা ধারালো দিয়ে সে একটা স্টেটমেন্ট দেয়। সেই স্টেটমেন্টটা আমি একদম কোট করি, এটা যেহেতু তার কথা। হে কুফাররা, তোমরা জেনে রাখো, দ্রুতই আমরা তোমাদের উপর বজ্রের মতো আঘাত হানার প্রস্তুতি নিচ্ছি। ইউনুস, তুইও তৈরি থাক, দেখা হবে ইনশাআল্লাহ। এই হলো তার এই ভিডিওটার বর্ণনা। ভিডিওটা আমরা প্লে করলাম না, একটু কষ্ট করে ব্যাক ব্যাক করে বললাম, কারণ হলো আমি চাই না একটা মানে এভিডেন্সের নষ্ট, মানে ইন্টিগ্রিটি নষ্ট হোক। বাট এই হলো মূলত এই ভিডিওটার কাজ, যদিও ভিডিওটা অনেক মানুষ দেখে ফেলছে, বাট আমি দেখাইতে আগ্রহী না। তো এরপরে তার মোবাইল থেকে এই ভিডিওটা তো তৈরি হয়েছে, জুলকারনাইন শাহের এই ভিডিও দিছে। এই ভিডিওটা কিন্তু এক জায়গায় গেছে যেটা জুলকারনাইন শাহের মানুষকে জানায় নাই, বা আমরা জানি। এই ভিডিওটা কিন্তু সে শুধু করে না, এই ভিডিওটা সে এক জায়গায় সেন্ড করছে। এই ভিডিওটা সে কোথায় সেন্ড করছে? এই ভিডিওটা সে তার রাহবারকে সেন্ড করছে, অর্থাৎ তার হ্যান্ডলারকে সেন্ড করছে। কেন হ্যান্ডলারকে সেন্ড? আচ্ছা, এই হ্যান্ডলার এক্স্যাক্টলি কে? কারণ যেহেতু ওরা ছদ্মনামে অপারেট করে, সেই জিনিসটা এক্স্যাক্টলি এখনো আমিও কনফার্মলি জানি নাই, বা এই জিনিসটা এখনো ওইভাবে এটা নিয়ে কাজ চলতেছে। বাট যার কাছে সেন্ড করছে তার কাছে মূলত এটা বায়াতের জন্য সেন্ড করছে। আমি ওই যে আজকে বললাম না বায়াত করা, এটা হলো বায়াত হিসাবে সেন্ড করছে। ইট ওয়াজ এন মানে অডিশন। ইট ওয়াজ এন অডিশন ফর হোয়াট? অডিশন ফর গেটিং মোর ফান্ডিং। এবং খেয়াল করে দেখেন, সে খুব লার্জার স্কেলে, আপনারা জিনিস চিন্তা করেন তো, আপনি এরকম একটা মার্শাল আর্ট শিখাবেন। বাংলাদেশে এক সময় আমি তো ওই যে জেন্ডার বেসড ভায়োলেন্স এবং সিকিউরিটি নিয়ে কাজ করতে গিয়ে, জেন্ডার সিকিউরিটি নিয়ে কাজ করতে গিয়ে আমি বাংলাদেশের, আমি আজকে মানে প্রসঙ্গ বা কারণবশতই প্রতিষ্ঠানের নাম বলতেছি না, আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এনজিওতে আমার কাজ করার সময়, তখন আমরা একটা প্রোগ্রাম ক্যাম্পেইন রান করতে চাইছিলাম। সেটা হলো নারীদেরকে ফ্রিতে সেলফ ডিফেন্স বা মার্শাল আর্ট শিখাইতে চাইছিলাম, যেহেতু বাংলাদেশে উইমেন সেফটি একটা বিগ কনসার্ন। ওই সময় আমরা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় মেয়েদের রেপ টেপ হওয়া, এই ঘটনাগুলোর কারণে নারীদেরকে আমরা মার্শাল আর্ট শিখাতে চাইছিলাম। ওই জিনিসটা শিখাতে গিয়ে আমরা টের পাইছি যে জিনিসটা দেখলে মনে হয় খুব ইজি, বাট ইটস এ হাইলি এক্সপেন্সিভ একটা প্রোগ্রাম। এই যে ছেলেপেলেগুলা করতেছে, ভিডিওতে আসতেছে, বিভিন্ন পার্কে যাচ্ছে, এতগুলা লোককে মোবিলাইজ করতেছে, ওদেরকে কিন্তু চা পানি খাওয়ানো হচ্ছে। এই টাকাটা কোত্থেকে আসতেছে? তো এই জিনিসগুলাকে ও যে আরো বিগার স্কেলে করবে, এই যে ভিডিওগুলা, এই ভিডিওগুলা সহ আপনাকে ফেসবুকে ওরা দেখাচ্ছে মার্শাল আর্ট, বাট এগুলাকে কিন্তু ওরা কম্পাইল করে আমাদের সাথী ভাই, দিনী ভাই, এতজন সাথী ভাই রেডি হয়েছে। এই ভিডিওগুলো কিন্তু ঠিকই তার পান্টল্যান্ডে পাঠানো হয়েছে। পান্টল্যান্ড হলো সোমালিয়ার একটা জায়গায়। রাবারের রিয়েল নেম আমরা জানি না, এটা জানলে আমি জানাবো, এখনো যেহেতু জানি না। বাট এটা পান্টল্যান্ডে গেছে, এটা হলো মানে আল কার্রারের কাছে গেছে। আল কার্রার হলো মোটামুটি আমাদের সাউথ এশিয়ান আইএসএস এর যে ডেস্কটা, সেখানে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? ইটস এন অডিশন, এখান থেকে আরো ফান্ডিং আসবে। এই যে কালেমার পতাকার ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনটা কিন্তু অযথা চলতেছে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, বাংলাদেশের ব্রিজে, রাস্তা ঘাটে কালেমার পতাকা লাগাইলে এটা কিভাবে এই দেশে মানে শরিয়া প্রতিষ্ঠা হয়? মানে খুব অবজেক্টিভলি চিন্তা করেন, বা ইসলাম প্রতিষ্ঠা কি মানে জায়গায় জায়গায় রাস্তার পতাকা উঠাই দিলে কি ইসলাম প্রতিষ্ঠা হয়? নাকি বাংলাদেশের পতাকা চেঞ্জ করে ওই পতাকা বানাই ফেললে ইসলাম বুঝি খলিফা প্রতিষ্ঠা হয়েছে? বরং এই এই পতাকাগুলো তো ছিঁড়বে, মানুষের পায়ের তলায় পড়বে, তো এটা তো মানে না, ওই আবারও বুঝতে হবে, এরা কিন্তু স্পিরিচুয়ালি ইসলাম চর্চা করে না। এবং আপনাকে কে বলছে যে এই পতাকা মানুষজন ছিঁড়ে পায়ে পেশলে ওদের কোনো সমস্যা? এটা তো ওদের লাভ। কেন এটাকে আবার পলিটিসাইজ করবে? তো এই মনে করেন যখন পতাকা পরে থাকবে, সেই ছিঁড়া পতাকার নামে ধরেন দীপুচন্দ্র দাসের মতো, আমার মতো এক বোকাচন্দ্র দাসকে মনে করেন টার্গেট করবে, করে বলবে মেরে ফেলছে। এবার আসেন আপনাদেরকে শোনাই আমাদের এই ভদ্রলোক, আমাদের এই ভাইয়ের আরো কাহিনী।
তো তাকে ইন্টারোগেশনের একটা পর্যায়ে জিজ্ঞেস করা হয় যে তুমি আগে কি কি করতা। পুলিশের কিন্তু এটা রুটিন কাজ, যাকে অ্যারেস্ট করা হয় তার ব্যাকগ্রাউন্ড চেক করা। ব্যাকগ্রাউন্ড চেক করে পাওয়া গেল এই ভদ্রলোক আমাদের এই মার্শাল আর্ট কম্ব্যাটেন্ট ইসলামিক ভাই, যে নাশিদ বাজায় বাজায় মানুষকে মার্শাল আর্ট শিখায়, সে ভাই একসময় নিয়মিত ডাকাতি করতো। মানে এটা এবার কি আসেন, সম্ভব? এক্স্যাক্টলি, এটা সুন্নত, এটা সুন্নত। লেট মি এক্সপ্লেইন, Okay. let not actually explain, let me tell you how he explained. তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কাকে কাকে কিভাবে ডাকাতি করছো, তখন সে বলছে আমি ডাকাতি করছি এই কথা বলে, সে বলতো আমি আগে সারিয়া করতাম। এখন আসাদ ভাই আপনি আমাকে জিজ্ঞেস করেন সারিয়া কি? সারিয়া কি? আচ্ছা, সারিয়া হলো ইসলামিক ভাবে ইসলাম সম্মত উপায়ে ডাকাতি করাকে সারিয়া বলা হয়। আপনি যেই কারণে ইসলামের নবী মোহাম্মদকে মাঝে মধ্যে মরুর ডাকাত বলেন না, ঘটনাটা আপনিও জানেন। এই মরুর ডাকাত কেন বলতেন? সে যে আগে মানে সে এবং তার সাহাবীরা যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাফেলা ডাকাতি করত, সেই কাফেলাটার এই যে ইসলামিক এক টার্ম, ওদের নিজস্ব টেকনিক্যাল টার্মে এটাকে সারিয়া করা বলে। ঠিক আছে, তো সে বলছে আমি সারিয়া করছি। সারিয়ার সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয় এটা কি সারিয়া করছি এটা কি জিনিস, কারণ সবাই তো আর এই টার্মে কথা বলে না। সারিয়াকে সে বুঝাইলো যে ইসলামে এই জিনিসটা জায়েজ, যদি আপনি দিনের পথে লেগে থাকেন তখন দিনের প্রয়োজনে আপনি চাইলে যারা দিন ঠিক মতো মানতেছে না, কাফির বা সেমি কাফের বা মুশরিক, তাদের সম্পদ লুটপাট করা যাবে। এটা হলো যুদ্ধে জিতা গনিমতের মাল না, কিন্তু এটাকে বলা হয় সারিয়া করে সম্পদ কালেক্ট করা। তো এটা নিয়ে এটাকে আবার সুগার কোট করার জন্য ওই যে আমি বললাম না, ওই যে আহমদুল্লাহ টাইপের যে লোকরা আছে, এখানে তো আবার 3টা গ্রুপ আছে, আমি আবারও বলতেছি এই 3টা গ্রুপ কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। এই 3টা গ্রুপের মধ্যে তখন একটা গ্রুপ আবার সারিয়া কনসেপ্টটা উঠাই ফেলবে না, কারণ এই কনসেপ্টটাকে রাখতে হবে, একসময় ওদের লাগবে। তো এটাকে একটু সফট করছে, তখন বুঝাইলো যে সারিয়া তো করবে হলো খুব অভাবে থাকলে ইসলামের যারা শত্রু, সরাসরি ইসলামকে আক্রমণ করে সেই সকল লোক থেকে, অপর মুসলমান থেকে সারিয়া করা যায় না। প্রথম কথা হলো কারো কাছ থেকে ডাকাতি করা যাইতে পারে না। সে যদি একটা ডাকাত হয়, ডাকাতের সম্পদ ডাকাতি করাও কিন্তু আইনগতভাবে অপরাধ, কিন্তু তাদের এই পদ্ধতি বলে না। এখন দেখেন, তখন যখন তা সারিয়া নিয়ে ধরা হলো, তারপর সে আবার ব্যাখ্যা দিল আমি এক হিন্দুর কাছ থেকে সারিয়া করছি। সুতরাং সে হিন্দু, সে নন মুসলিম, তার সম্পদ আমার অধিকার, আমার ভোগ করার, তার অনেক টাকা পয়সা আছে, তার কাছ থেকে সারিয়া করছি। সে এক অটো রিক্সা ড্রাইভারের অটো রিক্সা ডাকাতি করে নিয়ে ফেলছে, এটাকে তারা সারিয়া বলে। বুঝছেন? তো এই হলো আমাদের ভাইজান সারিয়া করতেছেন। এবং প্রবলেমটা কোথায়? এই আইডিওলজিটা বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই সকল আইডিওলজিতে মানে একদম খুব স্ট্রংলি ওরিয়েন্টেড হয়ে গেছে। তারা এই আইডিওলজিটা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে খুব ইয়াং অ্যাডাল্টদের ভিতরে ঢুকে গেছে। আমি সেই দিন মোটামুটি বাংলাদেশের যে পাবলিক মিডিয়াতে কি পরিমাণ নাশিদ আছে, আমি এগুলো নিয়ে একটু কাজ করতেছিলাম এবং সেগুলোর লিরিক্সগুলোকে একটু অ্যানালাইসিস করছি। প্রবলেম হলো এই লিরিক্সগুলো তো আসলে ইউটিউব তো কপিরাইট ছাড়া অন্য কিছু আসলে দেখে না। এখন ইউটিউবে এসে এই সকল নাশিদ আবার একটা খুব নিশ সোসাইটিতে চলে। আমি জেনারেল নাশিদ দেখি না, বা এটা জুলকার নাইনের পোস্ট না। তো এগুলো মেন ডিসকোর্সে যেহেতু আসে না, তার মধ্যে আবার প্রাইভেট প্লে লিস্টে অনেক নাশিদ থেকে যায়। তো এই যে টেরোরিজম মানে ইনসাইটিং মানে বিশাল বিশাল 5 মিনিট 6 মিনিটের গান চলতেছে, এগুলো কিন্তু রয়ে যাচ্ছে এবং এগুলো প্রচুর মানুষকে র্যাডিক্যালাইজ করতেছে। এবং এই ন্যারেটিভটাতে আমি দর্শকদের সচেতনতার জন্য বলি, বিশেষ করে আপনাদের যাদের সন্তান আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, মনে রাখেন এইখানে কিন্তু শুধু পুরুষরা না, পুরুষরা মিলিটেন্ট কম্ব্যাটেন্ট রোলে দেখতেছে, কিন্তু মনে রাখেন এরা যারা আইএসএস হয় এরা কিন্তু তাদের পার্টনারকে সহ হয়। কেন বলতেছি? এরা এতটা কমিউনাল, এরা যে এদের সোসাইটি, এরা কিন্তু বিয়েও করে এদের এই দিনী ভাই বোনের মানে দিনী ভাইয়ের মেয়ে ছাড়া বিয়ে করে না। এদের ম্যারেজ মিডিয়া আছে, দেখবেন এদের ম্যারেজ মিডিয়ার নাম ম্যারেজ মিডিয়া না, অর্ধেক দিন। ওদের ম্যারেজ মিডিয়ার নাম অর্ধেক দিন।
এইভাবে করে ওরা আলাদা বাবেল তৈরি করে রাখছে এবং তারা কিন্তু ঘরের ভিতরে এটা ঘরে নিজের গৃহে চর্চা করে। তো এই জিনিসগুলোতে আমাদের সচেতন হইতে হবে এবং এই লোকগুলার অনেকগুলো সিমটম আমার একটা ভিডিও আছে লাস্টে এই কালেমার পতাকা নিয়ে লিখছিলাম, ওইখানে আমি এই ছেলেটা অ্যারেস্ট হওয়ার আগে বলেছিলাম। তো এইখানে আমি কিন্তু খুব একাডেমিক্যালি এদের পুরো সিমটমগুলো অ্যানালাইজ করেছিলাম। কারো যদি ফার্দার জানার ইচ্ছা থাকে আপনার চ্যানেলে আমার নিজের ভিডিও একটু প্রমোট করে নিচ্ছি, সরি। না প্লিজ, আপনার একটু বলে রাখি, আপনার আমি নিজেও খুব মুগ্ধ, আপনার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে এবং অনেক মানুষ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আশফাকুর রহমান লিখে আপনার সার্চ করলেই হয়ে যাবে, নামই কাফিয়ে, মানে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন চ্যানেল, ফেসবুকে ওনার প্রোফাইল পাবেন এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে আশফাকুর রহমান ভাইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে। জি ভাই, আপনি কন্টিনিউ করেন। এবং ওখানে আমি কিন্তু একাডেমিক্যালি এই সিমটমগুলো, তখনও কিন্তু এই ছেলেটা অ্যারেস্ট হয় নাই, তো আমি বেশ কয়েকদিন ধরে কাজ করতেছিলাম বলে আমি ওটা নিয়ে বেশ একাডেমিক্যালি অ্যানালাইজ করে সিমটমগুলো তুলে দিছিলাম। তো আমি আজকে এই ঘটনাটা ঘটার পরপর আমি ইচ্ছা করে কোনো ভিডিও বানাই, আমি কোনো কথা বলতেছিলাম না, কারণ আই ওয়াজ লিটারালি অবজার্ভিং অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং ফর সামথিং কংক্রিট। আমি আমার ট্রেন্ড অ্যানালাইসিস এবং আমি আমার অ্যাসেসমেন্ট থেকে টের পাচ্ছিলাম এরা এই কম্বেটের ভিডিও তো আমি অনেকদিন ধরেই দেখতেছি, আমি টের পাচ্ছিলাম এরা ওই গোত্রের এই গ্রুপটা, কিন্তু কংক্রিট জিনিস পাওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। ইভেন ওদেরকে নিয়ে অ্যারেস্ট হওয়ার পর আমি কথা বলি নাই, কিন্তু আজকে যখন আপনি আমাকে বললেন যে আসলে কথা বলা যাবে, আমি হ্যাঁ কথা বলা যাবে। ইট ওয়াজ নট অনলি অ্যাবাউট দ্যাট আই এম অ্যাভেলেবল, আই এম অলসো হ্যাভিং দ্যাট কংক্রিট বেস, যে এই জিনিসটা নিয়ে কথা এখন বলা যায় কনফার্ম, মানে উইথ সার্টেন মানে কনফার্মেশন। তো এই জিনিসগুলো কিন্তু ওদের পুরো আচরণ এবং এই গ্রুপটার প্যাটার্ন মিলেছে। এখন আসেন এই জায়গাটাতে, ওরা প্রথমে চাইছিল ভিকটিমহুড বা ভিকটিম কার্ড প্লে করে আপনার এই বিষয়টাকে একটু পাবলিক সেন্টিমেন্ট বা ডিসকোর্স রেডি করে, যেহেতু বাংলাদেশে এখন একটু ল অ্যান্ড অর্ডার পলিটিক্যালি কম্প্রোমাইজড, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কিন্তু একটু পলিটিক্যালি কম্প্রোমাইজ। সিটিটিসি অনেক কষ্ট করে ধরছে, কিন্তু মনে করেন একটু পাবলিক যদি ওই যে ইসলামপন্থীরা একটু ভালো করে খেপে যায়, দেখেন ওরা কিন্তু নিজেরা পোস্ট করছে, আইএসএস এবং আল কায়দা পন্থী ভাইরা আসেন থানায়, যখন এটা থানায় ছিল ওরা, তখন ওরা কিন্তু থানা থেকে ওদেরকে উদ্ধার করে নিয়ে যেতে চাইছিল এবং পরবর্তীতে এর মধ্যে পুলিশ খুব স্মার্টলি হ্যান্ডেল করছে, ওদেরকে মানে থানা থেকে সিটিটিসি ট্রান্সফার করে ফেলছে, ওদের কিন্তু আর থানা ভরাট করতে পারে না। যখন দেখছে ওদের এখতিয়ারের বাইরে চলে গেছে, তখন কিন্তু এই যে ফাতা কমব্যাট সিস্টেমের অ্যাডমিন বলতেছে এটা আমরা করি নাই। এবার আসেন, ওরা বলতেছে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করছে। এবার চিন্তা করেন তো, ওদের এগুলো হলো এনসিপি টাইপের কথাবার্তা, শিবির টাইপের কথাবার্তা। আমার অ্যাকাউন্ট, ওই যে দেখেন না জামাতের আমির নারী বিদ্বেষী পোস্ট দিয়ে পরে বলে আমার অ্যাকাউন্ট হ্যাক হইছে, বলে না, এটা তো ওদের এগুলো শুরু করছিল সাইদি, এবং এরপরে একটা নাম ছিল, ছেলেটার নাম কি যেন, এগুলো এডিট করা যায়, ওই যে একটা ছেলে কি যেন নাম, ওই ব্যবসা আমি এগুলো এডিট করা যায়। হ্যাঁ, পেয়ার। হ্যাঁ সরি, আমি পরাগী বলতেছিলাম, সরি। হ্যাঁ মনে আছে আমার। কিন্তু এদের এই জিনিসগুলো কিন্তু খুব বিচ্ছিন্ন ঘটনা না এদের। আমি আবারও আজকে বলতেছি, আপনারা যদি মুসলিম ব্রাদারহুড ডক্ট্রিন বুঝেন, এখানে এসওপি করা আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। আপনার যখনই দেখবেন কোনো একটা প্রবলেম, তখনই সেটাকে ডিজোন করে ফেলতে হবে, এটা ওদের একদম টেক্সট বুকে লেখা আছে। ওই অ্যাকশনকে ডিজোন করে ওই লোকটাকেও ডিজোন করে দিতে হবে। আপনাকে বুঝতে হবে কেন কদরউদ্দিন শিশির তাকে ডিজোন করে দিচ্ছে। আপনার এই প্রশ্নের উত্তর আছে। এই ধরনের সিচুয়েশনে যখন তুমি দেখবা শেপ করা সম্ভব হচ্ছে না, ইমিডিয়েটলি তুমি ডিজাইন করে তারাই ক্যাম্পেইনে নেমে যায়। এতে কি হবে, এই সিচুয়েশনে তুমি তোমার নিজের ক্রেডিট পাবা, কারণ পাবলিকের ব্রেন, হিউম্যান ব্রেন কিন্তু কন্ট্রাস্ট মেকানিজমে কাজ করে। ধরেন ডিসেন্ট বা এরা যেহেতু পাবলিক বুঝে গেছে, বাংলাদেশের পাবলিক, এই শালা আসলেই জঙ্গি। কারণ আমি কিন্তু পরবর্তীতে ওদের মাস ক্যাম্পেইনের পরে কিন্তু আমি কিন্তু আবার মাস পিপলের
ওপিনিয়নের যে শিফটটা, প্যারাডাইম শিফটটা হচ্ছিল, এটা আমি ফলো করছি। মানুষজন কিন্তু এখন এদের পক্ষে যারা কথা বলতেছে তাদেরকেও ধরে ধরে বলতেছে এই তোরাও জঙ্গি, তোদেরকেও ইন্টেলিজেন্সে ধরায় দেওয়া উচিত। পুলিশকে ট্যাগ করতেছে যে এই দেখেন এদের পক্ষে এরা এইগুলা। তারপরেই দেখবেন যে কদরউদ্দিন শিশির থেকে শুরু করে সবাই এদের বিরুদ্ধে চলে গেছে। এবং শুধু এরা না, বিক্রমপুরীর বিরুদ্ধে চলে গেছে। বাংলাদেশের অন্যতম মানে টেরোরিজম সফট টেরোরিস্ট প্রডিউসার আদনান নামে এক ভদ্রলোক আছে, আপনি সে নিজেকে দায়ী দাবি করে। মনে রাখবেন এই যে দায়ী, এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু এদের ওই যে মানে ইকোনমি সোশিও পলিটিকো। আসিফ আদনানের কথা বলছেন যে হ্যাঁ, আমি আসিফ আদনানের কথা। ও নিজ নাস্তিক, এটা আসলে ওর ব্যবসা। যেমনটা এই যে আপনি দেখেন রকমারির ওনার যেটা, ওইটা দাঁড়িয়ে রাখছে, ও নাস্তিক। মানে আহমদুল্লাহ যেমন, আজহারি যেমন। এখন মুসলমান বন্ধুরা ভাববে যে আমরা কি করে জানি, আমরা না জানলে আপনি জানেন কে নাস্তিক আর কে না। এক মিনিট, আপনাকে কে বলছে যে আইএসএস এর টপ লিডারশিপও খুব আস্তিক? শোনেন ভাই, আমি একদম মানে এটা অনেকটা কনভিকশনের সাথে বলতে পারি, দুইটা লোক পৃথিবীতে নাস্তিক আছে, মানে দুই ধরনের। একটা হলো আমার আপনার মতো যারা এটা বিরুদ্ধে কথা বলে, আর আরেকটা হলো যারা এটাকে ওয়েপনাইজ করে ব্যবসা করে। ওরা দুই পার্টি জানে। প্রফেট মোহাম্মদ ভাই, তার তো এই ভেঞ্চারটার ফাউন্ডার সিইও তো সেই ছিল, রাইট, এক্স্যাক্টলি, ফাউন্ডিং সিইও সে। এই ভেঞ্চারটা খুলছে সে, বাকিরা তো পরে ফ্র্যাঞ্চাইজি নিছে পরে। আসিফ আদনানের ব্যাপারটা বলছিলেন আপনি যে বলছিলেন মানুষ ওদেরকে প্যাদানি শুরু করছে,